ঘুম থেকে উঠেই শুনি আজ আমার বিয়ে। যত বেশি অবাক হয়েছি তার চেয়েও বেশি বিব্রত বোধ করছি। আচমকা নিজের বিয়ের কথা শুনলে কেমন লাগে, কিন্তু ব্যাপার সেটা নয়। আসল কথা হচ্ছে বর নাকি সেকেন্ড লেফটেন্যান্ট, বিদ্যুতের খুঁটির মতো লম্বা। আর আমার যে উচ্চতা, তার পাশে দাঁড়ালে মনে হবে ল্যাম্পপোস্টের নিচে বন মানুষ দাঁড়িয়ে। চেঁচামেচি শুরু করলাম। আম্মু বলল, ছেলে খুব সুন্দর, তোর পছন্দ হবে। আচমকা বিয়ে কেন? বিয়ের অনুমতি পাইছে। আর তাছাড়া ছেলের বাবা মা এই সপ্তাহে হজে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এই জন্যই। কিন্তু আম্মু, ছেলের হাইট এত বেশি যে আমাকে তার পাশে মানাবে না। ছেলে যখন রাজি, তোর অসুবিধা কি? ছেলে নিশ্চয়ই মানসিক রোগী। ছেলে ভালো, সে বাবার মতের বাহিরে যাবে না। ওর বাবার ইচ্ছে তোকে মেয়ে বানাবে। তাহলে তুমি বরং ওই মুরব্বিকে বিয়ে করে ফেলো, আমি ওনাকে বাবা বলবো। পাগলি, এমন পাত্র হাতছাড়া করলে পাপ হবে। আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই আম্মু বেরিয়ে গেল। অনেক কষ্টে ছেলের মোবাইল নাম্বার জোগাড় করে কল দিলাম, যদি বিয়েটা আটকানো যায়, কিন্তু মোবাইল বন্ধ। অবশেষে হবু শাশুড়ি মাকে কল দিয়ে আমার আপত্তির কারণ জানালাম। তিনি বললেন, প্রিন্সিল হিল পরে একসাথে বের হবা। কিন্তু আন্টিও যখন অফিসে বের হবে, ওর কপালে একটা চুমু দেওয়ার মতো ভাগ্য আমার হবে না। কেন হবে না? টুলের উপর দাঁড়িয়ে চুমু খাওয়া। অনেক চেষ্টা করেও কোনো লাভ হলো না। পাত্রের নাম তন্ময়, সবার খুব পছন্দ হয়েছে। আমি পড়ছি মহাবিপদে। কয়েকদিন আগে এক অসুস্থ বৃদ্ধাকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম, নিজের রক্ত দিয়ে সাহায্য করেছিলাম। কিন্তু এখন আমার শ্বশুর হওয়ার ইচ্ছা পোষণ করেছেন, হজ করতে যাবেন। সকলেই তার ইচ্ছাকে প্রাধান্য দিয়ে বিয়েতে মত দিয়েছেন। আমার ব্যাপারটা কেউ বুঝলো না। কবুল বলার পর একসাথে খেতে বসলাম। তখন আমার বরকে ভালোভাবে দেখলাম, ওর চোখে যেন আগুন ঝরছে। হয়তো ওকেও জোর করে রাজি করানো হয়েছে, জানি না কি আছে কপালে। রাত 10:30টায় শ্বশুরবাড়িতে পৌঁছালাম। ফ্রেশ হয়ে রুমে আসলাম। আমার আখাম্বা বর রুমে ঢুকেই আমাকে আপাদমস্তক দেখতে লাগলো। তারপর বলল, শর্ট মেয়েদের ব্যাপারে আমার অ্যালার্জি আছে, আর তুমি আমার শর্ট বউ, তুমি এখন মহা অ্যালার্জি। জেনে শুনে বিয়ে করেননি? বিয়ের কথা অনেক আগে শুনেছি, শর্ট বলে কন্ট্যাক্ট করার ইচ্ছে হয়নি। তাহলে বিয়ে করলেন কেন? আজব তো, আমি তো আজ সকালে উঠে জানতে পারলাম আমার বিয়ে। তুমি তো ইন্টেলিজেন্ট গার্ল, ছেলে ডিফেন্সে জব করে শুনে নাচতে নাচতে রাজি হয়ে গেলে। নিজের হাইটটা দেখবা না? অনেক চেষ্টা করেছি, কাজ হয়নি। আপনার অ্যালার্জি থাকলে বিয়ে করার কি দরকার ছিল? বাবাকে বলতে পারতেন কথাটা। আব্বু হজে যাচ্ছেন, শেষ ইচ্ছে পূর্ণ করব না? তাহলে এখন আমায় কথা শোনাচ্ছেন কেন? আপনার বাবাই তো আমায় দেখেছে, তিনি কেন একটা শর্ট মেয়ের সঙ্গে তার ছেলের বিয়ে দিতে দিলেন? ওই যে রক্তের ঋণ শোধ করবেন বলে। এভাবে ঝগড়া করতে থাকলে ঋণ শোধ হবে? তাহলে কি তোমাকে নিয়ে শুয়ে পড়ব? আপনি কি করবেন জানি না, আমি শুভ, ঘুম পাচ্ছে। আমার ভিতরে আগুন জ্বলছে, আর তোমাকে ঘুমাতে দিব? তাহলে কি ফায়ার সার্ভিস ডাকবো? যা খুশি করো, আমি তোমাকে মেনে নিতে পারবো না, ব্যাস। তাহলে ডিভোর্স দিয়ে দিন। ডিভোর্স দেওয়ার জন্য কি বিয়ে করেছি? তাহলে কি ঝগড়া করার জন্য বিয়ে করেছেন? না, রক্তের ঋণ শোধ করার জন্য বিয়ে করেছি। ছাড়তেও চান না, মানতেও চান না, একটা সিদ্ধান্তে তো আসতে হবে। বাহ, বিয়ের রাতে ডিভোর্স চাইছো, ভালো মেয়ে তো তুমি। দেখুন, আমার দিক থেকে কোনো অসুবিধা নেই, আপনিই তো অপমান করছেন। তাহলে কি করব? নিজের হাইটটা তো দেখবা। দেখুন, অনেক চেষ্টা করেও বিয়ে আটকাতে পারিনি। যদি একটা বয়ফ্রেন্ড থাকতো অবশ্যই পালিয়ে যেতাম। আপনার গার্লফ্রেন্ড ছিল না? ছিল, ইভেন এখনো আছে। পুরো ক্যাটরিনা কাইফের মতো দেখতে, হাইট 5 ফুট 5 ইঞ্চি। আপনি আবার আমাকে অপমান করছেন। এভাবে অনেক রাত হয়ে যায়, কিন্তু আমাদের ঝগড়া আর থামে না। আর আমার একটা বদ অভ্যাস হলো, রাগ হলে ক্ষুধা লাগে। কিন্তু এখন এ বাড়িতে ফ্রিজ কোথায় তাও তো জানি না। তাই বসে বসে ভাবছি কিভাবে রাগগুলো কমাই, কিন্তু কিছুতেই কমছে না। তাই রাগগুলো ভাগ করলাম, এক ভাগ বাবা মার প্রতি, এক ভাগ শ্বশুর শাশুড়ির প্রতি, আর এক ভাগ আমার আখাম্বা বরের প্রতি। যাক, এখন কিছুটা হালকা লাগছে। তন্ময় এসে বিছানায় শুয়ে পড়ল আর বলল, আমাকে ডিস্টার্ব করবেন না। আমি কিছু বলতে যাব ঠিক তখনই ওনাকে কে যেন কল করেছে। তখন মনে মনে ভাবছি ওনার গার্লফ্রেন্ড হয়তো। উনি ব্যালকনিতে চলে গেলেন।
কিছুক্ষণ পর এসে শুয়ে পড়লেন। তখন ভাবছি ওনাকে জিজ্ঞাসা করব, আপনার ক্যাটরিনা কাইফ কল করেছে বুঝি? কিন্তু ক্যাটরিনা কাইফের তো অনেক বয়স হয়েছে, তার মানে ওনার গার্লফ্রেন্ড হয়তো অনেক বয়স। না থাক, এখন এমনিতেই রেগে আছে, এখন বললে হয়তো আরও রেগে যাবে। এসব ভাবতে ভাবতে দেখছি আমার আখাম্বা বরটা ঘুমিয়ে গিয়েছে। তারপর আমিও তার পাশে শুয়ে পড়লাম। কখন ঘুমিয়ে পড়লাম জানি না। তারপর ফোনের রিংটোনে ঘুম ভাঙলো, দেখি আম্মু ফোন করেছে আর বলছে, কি রে, এত বেলা অবধি ঘুমাচ্ছিস? তোমার জামাই এত ভালো যে থাক, বাকিটা আর বললাম না। সব ঠিক আছে? কিচ্ছু ঠিক নাই, তাড়াতাড়ি এসে আমাকে নিয়ে যাও। না রে, 2টা দিন থাক। পিয়ান সাহেবেরা হজে গেলে এসে অনেক দিন থাকিস। ও, আমার তো নতুন বাবা মা হয়েছে, তোমাদের দায়িত্ব তো শেষ। তাহলে কল দিয়েছো কেন? রাগ করিস না মা, কয়েকদিন গেলেই সব ঠিক হয়ে যাবে। কল কেটে দিলাম। আজ আম্মুর সাথেও কথা বলতে ইচ্ছে করছে না। ফ্রেশ হয়ে বাহিরে আসতে শাশুড়ি মা অনেক উপদেশ দিলেন, ওনাদের বাবা মা বলে ডাকতে বললেন। তখন আমি ভাবছি কখনো শখ করেও কোনো ভাগ্নিকে আম্মু বলিনি, তাও অনেক চেষ্টা করে ওনাকে বললাম। ওনারা দুজনেই অনেক খুশি। বাবা আমাকে তুলে খাওয়ালেন আর বললেন, এই সংসারটা আমরা দুজনে মিলে অনেক কষ্টে সাজিয়েছি। আমরা আর বা কয়দিনই বা বাঁচবো। আমার আর কোনো ছেলে মেয়ে নেই, এখন থেকে তুমি আর তন্ময় এসব দেখবা। জি বাবা। আমার ছেলেটা কিন্তু খুব রাগী, কিন্তু খুব ভালো, ওকে সামলে রেখো মা। আমি বাবার হাত ধরে বললাম, দোয়া করবেন বাবা। মা বললেন, আমার পাগল ছেলেটাকে দেখে রেখো মা। কি বলবো বুঝতে পারছি না। দুজনেই মায়া ভরা মুখে তাকিয়ে আছেন। মা বললেন, মা, তোমার তন্ময়কে পছন্দ হয়েছে? মনে মনে বললাম, এই প্রশ্নটা বিয়ের আগে করলে কি হতো, কিন্তু সেটা বলতে পারলাম না। বললাম, মা বলল, তুমি নাস্তা নিয়ে গিয়ে তন্ময়কেও খাওয়াও, নিজেও খাও। সেই কাল সন্ধ্যায় খেয়েছো। আমার কেন জানি খুব মায়া লাগছে এদের দুজনের প্রতি। বিয়ে হতে না হতেই এত মায়া জন্মালো কেন? কেন জানি এদের ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু কি করার? তন্ময় যদি মানতে না চায়, আলাদা তো হতেই হবে। ভাবতেই খারাপ লাগছে। নাস্তা নিয়ে এসে দেখি তন্ময় ঘুমাচ্ছে। ডাকলে আবার রেগে যাবে না তো? দুবার ডাকতেই চোখ মিলে তাকালো আর বলল, এত সকাল সকাল ডাকছো কেন? মা নাস্তা পাঠিয়েছে, খেয়ে নিন। তন্ময় আর কিছু না বলে ফ্রেশ হয়ে এলো। আমি খাবার এগিয়ে দিতেই বলল, শাড়ি পরে আছো কেন? জামা থাকলে জামা পরে নাও। আমি দাঁড়িয়ে রইলাম। ও খেতে শুরু করেছে, একবার খেতেও বলছে না। আমারও তো ক্ষুধা লেগেছে। বাবা শুধু দুবার মুখে তুলে দিয়েছে, তাতে কি পেট ভরে? তন্ময় আমার দিকে তাকিয়ে বলল, খেয়েছো? না। বসো, খেয়ে নাও। আমিও একটা প্লেট নিয়ে খাওয়া শুরু করলাম। গোসল সেরে জামা পরলাম। ঘরে আসতে তন্ময় ড্যাব ড্যাব চোখে আমার দিকে তাকিয়ে রইল। আমি একটা প্লেট নিয়ে খাওয়া শুরু করলাম। গোসল সেরে জামা পরলাম। ঘরে আসতে তন্ময় ড্যাব ড্যাব চোখে তাকালো। আমি খুব সহজ ভঙ্গিতে ব্যাগ থেকে আমার জিনিস বের করলাম। চোখে কাজল দিলাম, হালকা লিপস্টিক দিলাম, চুল আঁচড়ে ছেড়ে দিলাম। আয়নায় তাকিয়ে দেখি তন্ময় মুচকি হাসছে। মাথা ঘুরিয়ে ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, হাসছেন কেন? তোমার ওয়েট 38, তাই না? কিভাবে বুঝলেন? অনুমান করলাম, চেহারার গড়ন, ওয়েট সবকিছুই হাইটের সাথে ম্যাচ করেছে। এখন তোমাকে ঠিক পুতুলের মতো লাগছে, যে কেউ দেখলে বলবে ক্লাস 8-9-এ পড়ো। আমি হাসলাম। তন্ময় বলল, তোমার হাসিটাও সুন্দর, চুলগুলো সুন্দর, সব মিলিয়ে রূপবতী বলা যায়। কিন্তু হাইটটাই প্রবলেম। আমার কলিগ, ফ্রেন্ড সার্কেল সবার সামনে কিভাবে পরিচয় করাই দিব? বাইরে বের হব কিভাবে? এসব ভাবলে মাথা গরম হয়ে যায়। এত মাথা গরম করতে হবে না, আমি তো চলেই যাব। তখন আপনার ক্যাটরিনাকে বিয়ে করে ফেলবেন। তন্ময় কি যেন ভাবলো, তারপর বলল, তোমাকে নিয়ে থাকাটা সম্ভব না আমার পক্ষে। প্লিজ কষ্ট পেও না। আমি কি করব বলো? পারবো না। পারতে হবে না, কিন্তু এভাবে বললে আমার নিজেকে ছোট মনে হয়, অপমানিত বোধ করি। এভাবে বলবেন না, আমার মুখ আর দেখতে হবে না। তন্ময়কে আর কিছু বলার সুযোগ না দিয়ে রান্নাঘরে এলাম। মা অনেক নিষেধ করার পরেও রান্নার কাজে যোগ দিলাম। কিছুই ভালো লাগছিল না। মনটাতে কোনো কাজে ব্যস্ত রাখার বিশেষ প্রয়োজন। রান্নাঘরের কোথায় কি রাখা আছে মা সব বুঝিয়ে দিলেন। আমি উৎসাহের সাথে রান্না করতে লাগলাম। ছোটবেলা থেকেই শখের বশে রান্না শিখেছি মায়ের কাছে। রান্নার অভ্যাস আছে। নতুন বাড়িতে এসেও সহজেই মানিয়ে নিয়ে রান্না করতে লাগলাম। এ বাড়িতে মা, বাবা ও তন্ময় ছাড়া আর কেউ থাকে না। একজন কাজের মহিলা আছে, যিনি রোজ এসে কাজ শেষ করে বাসায় চলে যান।
বিয়ে উপলক্ষে কয়েকজন আত্মীয় এসেছেন। ওনারা দুপুরে খাবার খেয়েই চলে যাবেন। রান্না শেষ করে সবাই মিলে একসাথে বসে প্রশংসা করলেও তন্ময় চুপচাপ খাওয়া শেষ করে উঠে গেল। আত্মীয়গণ বিদায় নিয়ে চলে গেল। বাড়ি একদম শূন্য শূন্য লাগছে। রুমে এসে দেখি তন্ময় সাজগোজ করছে, কিন্তু একটা ঘু কালার শার্ট পরেছে। একদমই ভালো লাগছে না। বললাম, কোথায় যাচ্ছেন? বাইরে যাব একটু। কিন্তু ঘু কালার শার্ট পরেছেন কেন? কি কালার বললা? গু কালার। এই নামে কোনো কালার আছে বলে তো জানা ছিল না। এই হলুদের মতো রংটাকে ঘু কালার বলা হয়, আপনি জানেন না? না, তোমার কাছে কত কিছুই জানলাম। আমি তো ভাবছিলাম তোমার রান্না কেউ খেতেও পারবে না, কিন্তু তুমি তো দেখছি পাক্কা রাঁধুনি। আমি হেসে বললাম, থ্যাঙ্কস। তন্ময় আকাশি রঙের টি শার্ট পরে এসে বলল, এবার ঠিক আছে? হ্যাঁ। বাবা, কি নাম গু কালার? তন্ময় বলেই হাসতে লাগলো। তারপর বলল, আমার মোবাইলটা দেখো তো। কেন? আম্মু বলেছে তোমাকে একটা ভালো আইফোন কিনে দিতে। আমারটাই নিবা নাকি নতুন কিনে দিব? আমার ফোন লাগবে না। ফোন রেখে যাচ্ছি, দেখো ভালো লাগলে এটাই নিও। আর ফ্রিজে ভ্যানিলা আইসক্রিম আছে, আব্বু আম্মুর খেয়াল রেখো। আসি। তন্ময় বেরিয়ে গেল। আমি মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর আমার বরটা, কত ভালো একটা মানুষ, কিন্তু মাঝে মাঝে ভয়ঙ্কর হয়ে ওঠে। ও যাই বলুক, বিয়ে যখন হয়েই গেছে আলাদা হওয়ার কোনো প্রশ্নেই ওঠে না। তন্ময় বেরিয়ে গেল। আমি মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর আমার বরটা, কত ভালো একটা মানুষ, কিন্তু মাঝে মাঝে ভয়ঙ্কর হয়ে ওঠে। ও যাই বলুক, বিয়ে যখন হয়েই গেছে আলাদা হওয়ার কোনো প্রশ্নেই ওঠে না। আলাদা হওয়ার জন্য কেউ বিয়ে করে না। যদি আলাদাই হবে তাহলে ও বিয়ে করতো না। যত কষ্টই হোক, সম্পর্কটাকে টিকিয়ে রাখতে আমার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠে মা বাবাকে চা করে দিলাম। মা বললেন, কয়েকটা কথা বলবো মা? হ্যাঁ মা, বলুন। মন দিয়ে শুনো। তন্ময় একটা মেয়ের সাথে রিলেশন করে, সেটা আমি জানি। মেয়েটাকে আমি দেখেছি, কথা বলেছি। কিন্তু ওই মেয়ের সাথে বিয়ে হলে বেশি দিন সম্পর্ক টিকতো না, কারণ সব মেয়ে ত্যাগ স্বীকার করতে পারে না। সব কষ্ট সহ্য করে একটা সম্পর্ক টিকিয়ে রাখা অনেক কষ্টের। আর তন্ময়ের বাবা অনেক গরিব ছিল। আমরা দুজন মিলে এত দূর আসতে পেরেছি শুধু নিজেদের চেষ্টায়। আমার এত কষ্টের সংসারটাকে কি করে নষ্ট করে দেই বলো? আমি চুপ করে শুনছি মায়ের কথা। মা আবারও বলতে শুরু করলেন, দেখো, সুন্দর হলেই হয় না, মানসিকতা ভালো হতে হয়, সম্পর্কের প্রতি মনোযোগ দিতে হয়। আমরা তোমার কথা ও আচরণ দেখেই বুঝতে পেরেছি তুমি সংসারী মেয়ে। সব দায়িত্ব তোমার হাতে দিচ্ছি, সামলে রেখো। আমরা দুজন দোয়া করব শুধু। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তন্ময় সম্পর্ক রাখুক বা না রাখুক, আমি বাবা মাকে ছাড়বো না। চোখে পানি চলে আসছে। তন্ময় রাতে বাসায় ফিরলে আমায় দেখে বলল, কেমন আছো? এটা কেমন প্রশ্ন? কেন, কেমন আছো জিজ্ঞাসা করতে পারি না? হ্যাঁ, খুব ভালো আছি। আমার মোবাইলটা কই? ওটার কথা মনেই ছিল না। যেখানে রেখে গেছেন সেখানেই আছে। তন্ময় মোবাইলটা নিয়ে শুয়ে পড়ল। জিজ্ঞেস করলাম, খাবেন না? না। খেয়ে এসেছেন? না, খেতে ইচ্ছা করছে না। কয়েকবার খাওয়ার জন্য জোর করতেই ও রেগে গিয়ে বলল, বউ হয়েছে বলে সব ব্যাপারে ইন্টারফেয়ার করবে না। আমি চুপ করে গেলাম। কিছু সময় পর তন্ময় নিজেই বলল, চলো খেতে দাও। আমি ওর মুখের দিকে তাকিয়ে ভাবলাম, ছেলেটা কখন কি রূপ কিচ্ছু বুঝতে পারি না। ওকে বুঝতে পারা খুব কঠিন। খাবার শেষ করে বাবা মায়ের সাথে আড্ডা দিয়ে ঘুমাতে আসলাম। তন্ময় বলল, প্রতিদিন কি এই ঘরেই ঘুমাবা? মানে? আমি কোথায় যাব ঘুমাতে? এত বড় বাড়িতে ঘুমানোরও জায়গার অভাব হবে না? আব্বু আম্মু চলে গেলে আলাদা ঘুমাবা। এখন কি একসাথে ঘুমাচ্ছি? তন্ময় হাসলো। আমি লজ্জা পেয়ে চুপ করে আছি। ও ফেসবুক নিয়ে ব্যস্ত। আমি কি করব? আমার তো ঘুম আসছে না। তন্ময় বলল, কি কি খেলতে পারো তুমি? ক্ল্যাশ অফ ক্ল্যান, কার রেসিং, ভাইস সিটি। আরে এগুলো না, তাস, লুডো, ক্যারাম, দাবা। সবগুলোই পারি। কেন? ওয়াও, গ্রেট। তন্ময় উঠে তাস নিয়ে আসলো। আমার হাসি পেল। কিছু সময় আমরা তাস খেলার পর ও বলল, আব্বু আম্মু জানতে পারলে খুব বকবে। কেন? আমরা তো জুয়া খেলছি না। তাস খেললে কি হবে? খেলায় তো বেশ পটু দেখছি। সব গুণই আছে। সব গুণই আছে, শুধু হাইটেই খাটো।
আমার মেজাজটা খারাপ হয়ে গেল, খেলার মুড নষ্ট হয়ে গেল। চুপচাপ বিছানায় এসে শুয়ে পড়লাম। ঘুম ভাঙলো খুব ভোরে। চোখ মেলে তাকিয়ে দেখি তন্ময় এর ঘুমন্ত মুখ। বেশ মিষ্টি লাগছে দেখতে। তারপর উঠে নামাজ পড়ে কাজ শুরু করলাম। মা বাবা কাল চলে যাবে, সব কিছু ঠিক মতো গুছালাম। সারাদিন খুব ব্যস্ততার মধ্যে কাটলো। তন্ময়ের সাথে তেমন কথাও হয়নি। বিকেলে কাজ শেষ করে একটু বিশ্রাম নিচ্ছিলাম, তখন তন্ময় বলল, সব কাজ কমপ্লিট? হুম। আমি একটু বাইরে যাব, বন্ধুরা ডাকছে। আচ্ছা যান। জান? আমি তোমার জান? হুম, কথা পেঁচান কেন? আপনাকে যেতে বলেছি। যান বলতে আমার বইয়ে গেছে। ওকে, যাচ্ছি। আজ কোন শার্ট পরবো? ব্লু কালারটা পরে যান। এত রেগে আছো কেন? কই না তো, যেটা পরেছেন সেটাই পরে যান। কাল আমার আব্বু আম্মু আসবে মা বাবাকে বিদায় দিতে। আমি ওনাদের সাথে বাসায় চলে যাব। যেও, নিয়ম অনুযায়ী আমাকেও তোমাদের সঙ্গে যেতে হবে, কিন্তু আমার এসব ফর্মালিটি একদম ভালো লাগে না। তাছাড়া আমি মেবি পরশু থেকে ডিউটিতে যাব। তুমি একাই বাড়ি যেও। আচ্ছা। তন্ময় বেরিয়ে গেল। বিশাল বাড়িটা শূন্য শূন্য লাগছে। তন্ময় বাসায় ফেরার পর থেকে ব্যালকনিতে বসে আছে। কিছু সময় ফোনে কথাও বলল। তারপর থেকে মনটা খুব খারাপ মনে হচ্ছে। হয়তো গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করছে। আমি চুপচাপ দূর থেকে দেখছি, কাছে যেতে সাহস পাচ্ছি না। গভীর ঘুমে তলিয়ে যাচ্ছি। হঠাৎ দেখি তন্ময় আমার পা জড়িয়ে বসে আছে। আমি এক লাফে উঠে বসলাম। জিজ্ঞেস করলাম, পা ধরে বসে আছেন কেন? তিনি বললেন, মাগো, তোমার পায়ের নিচে আমার বেহেস্ত। কি কি বলছেন এসব? ফান্দে পইরা কাইন্দা বলি, এখন কি করি? ছাইরা দে মা, কাইন্দা বাঁচি, তোর পায়ে ধরি। আমি ভ্যাবাচেকা খেয়ে বললাম, মাথা ঠিক আছে আপনার? আমি আপনার বউ। কতবার বউ শব্দটা উচ্চারণ করে গান গাইতে শুরু করলো। প্রেম প্রীতি ভাল লাগে না, দিয়া দিছি দাড়ি, ফটকামিতে ব্যস্ত আমি, আজাইরা কাম ছাড়ি, ফান্দে পড়িয়া বগা কান্দে রে। ওর গান শুনে আমি জোরে হেসে উঠলাম। বললাম, খুব অন্যায় করে ফেলেছেন, আমি আপনার বউ, আর আপনি এসব কি উল্টাপাল্টা কথা বলছেন? তন্ময় আমার কোলে মাথা রেখে বলল, বউ, মাথায় হাত বুলিয়ে দাও। আমি ওর আচরণে অবাক হয়ে যাচ্ছি। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম, কি হয়েছে আপনার? তন্ময়ের চোখ ভয়ঙ্কর দেখাচ্ছে, চুলগুলো এলোমেলো হয়ে আছে, মায়া লাগছে দেখে। এইভাবে কিভাবে যেন তাকিয়ে আছে। এত কাছ থেকে কখনো ওকে দেখিনি। মাথাটা সামান্য নিচু করতেই কিছু বুঝতে বাকি রইল না। প্রচন্ড পরিমাণ রেগে গেলাম। খুব বিশ্রী গন্ধ লাগছে। ও নিশ্চয়ই মদ বা নেশাকর কিছু খেয়ে এসেছে, এই জন্যই পাগলামি করছে। রেগে বললাম, আপনি ড্রাগ নিয়েছেন? ড্রাগ? কি গো? ড্রাগ কি, তাই না? মদ খেয়েছেন না অন্য কিছু? কি খেয়ে এসেছেন বলুন? খেয়ে আসিনি তো, এসে খেয়েছি। আমার রাগ আরো বেড়ে গেল। বললাম, কি খেয়েছেন? খাই নাই, কিচ্ছু খাই নাই, খাবো। খাবো মানে? তন্ময় আবারও গান শুরু করলো। গাঁজা খাবো আটি আটি, মদ খাবো বাটি বাটি। আমি আর রাগ সামলাতে পারছি না। তন্ময় এসব কি শুরু করেছে? নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। ও বলল, মিফতা, হুম। খাবা? অল্প একটু পেটে পড়লে জগৎ সুন্দর হয়ে যাবে। চুপ করুন, আমার কোলে মাথা রাখবেন না। উঠুন, আমি মা বাবাকে ডাকবো। তন্ময় উঠে গিয়ে আলমারি খুলে একটা বোতল বের করে ঢকঢক করে গিলল। আমি একদম নিশ্চুপ। আমি কি করব বুঝতে পারছি না। তন্ময়ের পাগলামি বেড়েই চলেছে। এমন সব পচা গান গাওয়া শুরু করেছে যা সহ্য করা যাচ্ছে না। চুপচাপ দেখতে থাকলাম। তন্ময় এসে আমার পাশে বসে বলল, জানো মিফতা, আমি ছোট থেকে স্বপ্ন দেখতাম এক ঝাঁক পরী আমাকে নিয়ে যাচ্ছে। রোজই নিয়ে যেত, কিন্তু ওরা সবাই আমাকে বিয়ে করতে চাইতো। এই জন্য ওই স্বপ্ন আর দেখি না। আমি হেসে উঠলাম। ওর এই অদ্ভুত অদ্ভুত কথা শুনতে ভালোই লাগছে। তন্ময় বলল, আমার না খুব বাথরুম পেয়েছে, বাথরুম করব। বাথরুমে যান। না, এখানেই বাথরুম সারবো। কি? আমার চোখ কপালে উঠে গেল। ও বলল, ছোটবেলায় তো রুমেই করতাম, আম্মু পরিষ্কার করত। এখন তুমি আমার সহধর্মিনী, এখন তুমি করবে। আপনি কি পাগল হয়ে গেলেন? তোমরা সবাই আমায় পাগল বলছো, আমার জিএপও আজ আমায় পাগল বলছে, কিন্তু আমি তো পাগল নই। আপনি পাগল নন, আপনি সুন্দর একটা মানুষ। এখন বাথরুমে যান, এসে ঘুমান, সব ঠিক হয়ে যাবে। হুম, বলছি না এখানেই করব। কি জ্বালায় পড়লাম রে বাবা। কাঁদবো না হাসবো বুঝতে পারছি না। তন্ময় এমনভাবে কথা বলছে যেন ও সত্যি এখানে। উফ, ভাবতে পারছি না কি করি আমি। আমার মাথা দিয়ে ওর মাথায় জোরে আঘাত করলাম। ও
ও মাথাটা জোরে ঝাঁকিয়ে বলল, গরু গরু খেলেছো? চুপ করুন, আমার দিকে তাকান। ও আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে ওকে বুঝিয়ে বললাম। ও একটু বুঝলো, কিন্তু হাত ধরে আমাকেই বাথরুমে দিয়ে আসতে হলো। তন্ময় এসে উদ্ভট সব কথা বলছে আর গান গাইছে। আমাকে কয়েকবার মা মা বলে ডাকছিল। রাগ দেখাতেই বউ বউ বলে ডাকা শুরু করে দিয়েছে। ওর আচরণে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। কি যে করব বুঝতে পারছি না। ওকে বোঝানোও যাচ্ছে না, মানানোও যাচ্ছে না। মা বাবার ঘর কয়েকটা ঘর পরে, ওদের ঘর অব্দি কথা পৌঁছাবে না। কিন্তু কোনোভাবে যদি তারা তন্ময়ের গান শুনে ফেলে, ব্যাপারটা খারাপ দেখাবে। ওনারা কাল চলে যাবে। কিছুতেই ব্যাপারটা ওনাদের বুঝতে দিলে হবে না। কিন্তু কি করব বুঝতে পারছি না। তন্ময় আজে বাজে কথা বলছে, পরিস্থিতি সামলাবো কি করে? তন্ময় অনেক আজগুবি কথাবার্তা বলা শুরু করেছে। ওকে ঘুমানোর কথা বলতেই ও বলল, কিন্তু কি করব বুঝতে পারছি না। তন্ময় আজে বাজে কথা বলছে, পরিস্থিতি সামলাবো কি করে? তন্ময় আজ অনেক আজগুবি কথাবার্তা বলা শুরু করেছে। ওকে ঘুমানোর কথা বলতেই ও বলল, তুমি আমার বউ? বউ, আমার কথা শুনো, ঘুমাও এখন। তুমি কি বুঝতে পারছো? পুরোপুরি নেশা হয়ে গেছে তোমার। তন্ময় কোনো কথা না বলে মেঝেতে বসে পড়ল। ওর চোখে পানি। বলল, আমার খুব কষ্ট হচ্ছে মিফতা, খুব কষ্ট হচ্ছে। আমি পারছি না। সবাই মিলে আমায় মেরে ফেলেছে। মিমি আমায় খুব বাজে কথা বলছে, আমাকে খুব অপমান করছে। আমি ওকে ভুলে যেতে চাই মিফতা। আমি আছি তো, সব ঠিক করে দেব। কাঁদবা না তো, ছেলেরা কখনো কাঁদে না। মিফতা খুব কষ্ট হচ্ছে। আমি তোমাকেও ঠকাচ্ছি তাই না? তন্ময় কেমন যেন অসহায়ের মতো তাকাচ্ছে। ও একটু মানসিক শান্তি চায়, কিন্তু আমি কি করতে পারি? টেনশন হচ্ছিল, কি করি বুঝতে না পেরে আমিও বোতলটা হাতে নিলাম। নাকের কাছে নিতেই কেমন একটা গন্ধ লাগলো। কিছু না ভেবেই একটু খেয়ে নিলাম। মাথাটা ঝিমঝিম করে উঠলো, কেমন যেন লাগতে শুরু করলো। আরও একটু খেয়ে নিলাম। এবার চোখে পানি চলে এসেছে। অনেক কষ্টে আর একটু গলায় ঢাললাম। এবার বুঝতে পারছি নেশা ধরে এসেছে। পা টলছে, দাঁড়িয়ে থাকতে পারছি না। বিছানায় বসে পড়লাম। আমি জানি আমার সামনে তন্ময়, কিন্তু তন্ময় কে যেন চিনতে পারছি না। অচেনা অজানা লাগছে। হাত বাড়িয়ে ধরার চেষ্টা করেও ধরতে পারলাম না। ধীরে ধীরে ভালো লাগতে শুরু করলো। সব কিছুই ভালো লাগছে। মন থেকে সব চিন্তা দূর হয়ে গেছে। মনে হচ্ছে নতুন একটা জগতে প্রবেশ করলাম। অন্যরকম ভালো লাগা কাজ করছে। অনেক কিছু বলতে যাচ্ছি, কিন্তু সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। তন্ময়কে কি বললাম নিজেই জানি না। ও আমাকে জড়িয়ে ধরলো শক্ত করে। ঘুম থেকে উঠে কিছু সময় লাগলো স্বাভাবিক হতে। একে একে রাতের সব কথা মনে পড়ে যাচ্ছে। হাসি পাচ্ছে আর লজ্জায় লাল হয়ে উঠলাম। আব্বু আম্মু আসলো, সবার সাথে অনেক ভালো সময় কাটালাম। তন্ময় আমার দিকে তাকিয়ে হাসলো। আমি লজ্জায় মাথা নিচু করে নিলাম। মা বাবা চলে গেলেন। আমি বাসায় আসার সময় তন্ময়ের দিকে অনেক আগ্রহ নিয়ে তাকিয়েছিলাম। হয়তো কিছু বলবে, কিন্তু ওর মনটা অনেক খারাপ। হয়তো মা বাবা চলে যাওয়ার কারণে। আমার সাথে শেষ মুহূর্তে কোনো কথাই বলল না। আমি বাসায় চলে আসলাম। আমি বাবার বাসায় এসেছি 5 দিন হয়ে গেল। এই 5 দিন তন্ময়ের সাথে কোনো যোগাযোগ হয়নি। আমি ওর ফোনের অপেক্ষায়, কিন্তু অপেক্ষা তো সীমাহীন হয়ে যাচ্ছে। ভালোবাসা না থাকুক, নিজের বউয়ের প্রতি দায়িত্ব থেকেও তো একবার ফোন দিতে পারে। শুয়ে শুয়ে ভাবছি এসব কথা। আজ ওর কথা খুব মনে পড়ছে। ও হয়তো ভুলেই গিয়েছে মিফতা নামে ওর জীবনে কেউ একজন আছে। কে যেন দরজায় নক করলো। দরজা খুলে দেখলাম তন্ময়। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। স্বপ্ন দেখছি না তো? তন্ময় বলল, কেমন আছো? আমি অবাক চোখে তাকিয়ে আছি। বিশ্বাস করতে পারছি না আমার বর এসেছে। ও বলল, কি হলো, ভিতরে ঢুকতে দাও। আমি দরজা ছেড়ে দিলাম। তন্ময় সোফায় বসে একটা মোবাইল আমার দিকে এগিয়ে দিয়ে বলল, নাও, এটা তোমার জন্য, নতুন কিনেছি। আমি মোবাইলটা হাতে নিয়ে চুপচাপ করে দাঁড়িয়ে আছি। তন্ময় বলল, মিফতা কি হয়েছে, এমন চুপ কেন? বিশ্বাস হচ্ছে না আপনি এসেছেন। ও উঠে এসে আমার হাতে একটা চিমটি দিয়ে বলল, লেগেছে? উফ, বুঝলে তো এটা স্বপ্ন নয়। আপনি এতদিন ফোন দেননি কেন? ও বলল, নাম্বার ছিল না। কি? সত্যি, তুমিও তো দাওনি। আমি আপনার অপেক্ষায় ছিলাম। অপেক্ষা সার্থক হয়েছে, গিফট নিয়ে এসেছি। আমি কিছু না বলে মোবাইলটা দেখতে লাগলাম। ও বলল, এই কয়েকদিন ভালোভাবে খেতে পারিনি, এখন কাইন্ডলি ভালো কিছু রেঁধে দাও, খাবো। ও তার মানে আপনি আমার জন্য আসেননি, দায়িত্ব থেকেও আসেননি, এসেছেন ভালো কিছু খেতে। আফা, 5 দিন কিছু খেতে পারিনি, 4টা খাওন দিবেন? আমি হেসে বললাম, দুষ্টু কোথাকার। আপনি ফ্রেশ হয়ে নিন, আমি খাবার রেডি করছি।
তন্ময় হাত মুখ ধুয়ে এসে বলল, কি করা হচ্ছে? তরকারিটা গরম করে দিচ্ছি, ওয়েট। উহ বাবা, পেট জ্বলছে ক্ষুধায়। পাকস্থলীতে প্রচুর অ্যাসিড উৎপন্ন হবে। খাড় ঢেলে দিব? তাহলে তো লবণ উৎপন্ন হবে। ভালোই হবে। সেই লবণ উত্তোলন করে আমি রান্না করব আর বাকিটা বেচে দিব। কি বললা? বরকে মেরে ফেলার প্ল্যান, তাই না? আপনি আমার বর, কি দায়িত্ব পালন করেছেন এ পর্যন্ত? পরে ঝগড়া করছি, আগে খেতে দাও প্লিজ। খাওয়া শেষ করে তন্ময় আব্বু আম্মুর সাথে কথা বলল, তারপর রুমে আসলো। আমি বললাম, আমাদের বাসায় আলাদা ঘুমালে অসুবিধা নেই, আপনি চাইলে আমি অন্য রুমে যাচ্ছি। তন্ময় কি যেন ভাবলো, তারপর বলল, ওকে যাও তাহলে। আমি অবাক হয়ে গেলাম। কথার কথা বলে ফেলেছি বলে এখন আমাকে আলাদা থাকতে হবে? এ কেমন মানুষ? রেগে অন্য রুমে চলে আসলাম। এই কয়দিন ওর প্রতি ভীষণ রাগ জমেছিল, ওকে দেখে সেটা ভুলে গিয়েছিলাম। এখন আবার রাগ গর্জে উঠেছে। তন্ময় এসে আমার বিছানার উপর পা তুলে বসলো। রেগে বললাম, আবার এ ঘরে কেন? ওই রুম পছন্দ হয়নি? হয়েছে। তাহলে? তোমাকে তো বলেছি অন্য রুমে যেতে, কিন্তু আমাকে ছেড়ে অন্য রুমে ঘুমাতে তো বলিনি। আপনি তাহলে গিরগিটি, একটু পরপর রূপ বদলান, আপনাকে বোঝা বড় দায়। তন্ময় হেসে বলল, আপাতত তোমার পাশে ঘুমাতে যাচ্ছি, দিবা না ঘুমাতে? আমি কিছু বলতে পারলাম না। ছেলেটা এমন কেন? অনেক রাত অবধি দুজনে জেগে রইলাম। কখনো খুনসুটি, দুষ্টুমি, ঝগড়া, রাগারাগি, গল্প, কিছু অনুভূতি, সব মিলিয়ে খুব সুন্দর কাটলো রাতটা। পরদিন আজ তন্ময়ের এক বন্ধুর বাসায় দাওয়াত আছে। এই প্রথম ওর সাথে বের হচ্ছি, কেমন যেন ভয় ভয় লাগছে। তন্ময় বের হয়েই বলল, হাঁটার সময় আমার মুখের দিকে তাকাবা না। তুমি মাথা উপরে তুলে আমার দিকে তাকাও, ব্যাপারটা দেখলে হাসি পায়। আমি কিছু বললাম না। শুনতে খারাপ লাগলেও চুপচাপ শুনে গেলাম। বিয়ের প্রথম রাত থেকেই ওর মুখে এমন কথা শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে। ওর বন্ধুর বাসায় পৌঁছালাম। সকলেই আনন্দের সাথে আমাদের অভ্যর্থনা জানালো। বেশ ভালোই লাগছে। আরও অনেকে এসেছেন, তাদের প্রায় সকলেই তন্ময়ের কলিগ। তন্ময় আমাকে তাদের সাথে পরিচয় করিয়ে দিল। আমার মনটা ভীষণ ভালো লাগছে। আশঙ্কা ছিল তন্ময় আমাকে নিয়ে বিব্রত বোধ করবে, কিন্তু ওকে দেখে মনে হচ্ছে ও খুব আনন্দ করছে। আমার আনন্দ দ্বিগুণ হয়ে গেল তন্ময়ের হাসি মুখ দেখে। এমন সময় তন্ময়ের গার্লফ্রেন্ড মিমি আসলো। মিমিও থাকবে এখানে এটা আমি জানতাম না। তন্ময় বলল, আমাকেও বলা হয়নি, জানলে আমি আসতাম না। ওকে আজকাল অসহ্য লাগে। তন্ময়ের মুখে এই কথা শুনে স্বস্তি পেলাম। অনেকক্ষণ ধরে তন্ময় আর মিমি দূরে দাঁড়িয়ে কথা বলছে। তন্ময়কে দেখে মনে হচ্ছে খুব উত্তেজিত, রেগে গেছে ভীষণ। ওকে সামলাতে হবে এখন, কিন্তু আমি ওখানে গেলে হয়তো আরও রেগে যাবে। দূরে দাঁড়িয়ে দেখতে লাগলাম। তন্ময়ের একটা বন্ধু এসে বলল, ভাবি আপনি এখানে কেন? তন্ময়কে মিলি বাজে কথা বলছে, ওখানে চলুন। কিন্তু ও হয়তো রেগে যাবে। মিলির বিহেভিয়ার সুবিধার না, আপনি আসুন তো। ওদের পাশে গিয়ে দাঁড়াতেই মিমি আমাকে উদ্দেশ্য করে বলল, শর্ট হলে কি হবে, তামিল নায়িকা বটে। আমি বুঝতে পারছি আমার ব্যাপারেই কথা হচ্ছে। ইচ্ছে করছে এখান থেকে সরে যাই, কিন্তু না, তন্ময়কেও নিয়ে যেতে হবে। মিমি তন্ময়কে বলল, আচ্ছা, তোমার মনে আছে সরকারি কলেজের একটা মেয়ে তোমায় প্রপোজ করেছিল, আর তুমি কি জবাব দিয়েছিলে? অনেক মেয়ে আমায় প্রপোজ করেছিল, এসব ছোটোখাটো ব্যাপার আমি কিছু মনে রাখি না। তাহলে মনে করিয়ে দিই, তুমি বলেছিলে তোমার হাইটরা ফিতা দিয়ে মাপিও। দেশে অনেক বাইকটা পোলাপান আছে, তাদের মধ্যে কাউকে খুঁজে নিও, আমি তোমার জন্য না। আমি মনে মনে ভীষণ রেগে গেলাম। ও আমাকে অপমান করছে, সেই সাথে তন্ময়কেও। তন্ময় বলল, তখন বুঝিনি, এখন বুঝি। উচ্চতা কোনো ব্যাপার না। ব্যাপার না, তুমি যদি হাফ টিকিট হতে তাহলে কি ডিফেন্সে আসতে পারতে? আমাদের ক্যান্টনমেন্ট এরিয়ায় একটা শর্ট মানুষ খুঁজে বের করো দেখি। আমি তোমার সাথে কথা বলতে চাচ্ছি না, আমাকে বিরক্ত করো না। তাই নাকি? বউ পেয়েছ বলে? তন্ময়, এই মেয়েটার মাঝে কি আছে? আমি প্রচণ্ড রেগে গেলাম। চুপচাপ শুনে যাচ্ছি আমার বর কি বলে সেটা শোনার জন্য। মিমি উপহাস করেই যাচ্ছে। তন্ময়ের বন্ধু তাসিন বলল, মিলি লিমিট ক্রস করো না। আমার আর তন্ময়ের মাঝে কোনো লিমিট ছিল না। কিন্তু এখন আছে। মিপ্তা সব সহ্য করে যাচ্ছে, তুমি ওকে এভাবে অপমান করতে পারো না। কেন পারি না? তন্ময়ের সাথে আমার রিলেশন দীর্ঘ সময়ের। তাহলে কি তোমাকে বিয়ে করা উচিত ছিল? তন্ময়ের বউ হওয়ার যোগ্যতা তোমার নাই মিলি। তন্ময় যেমন পরিবারের ছেলে, তুমি কোনো দিক দিয়ে তার কাছে ঘেঁষতে পারবা না, কারণ তোমার মানসিকতা নিম্নমানের।
আমি চুপ করে আছি। তাসিন ভাইয়ার জবাবটা ভালো লেগেছে। ওদিকে তন্ময় রাগে ফুঁসছে। মিমি রেগে বলল, তাই নাকি? এই মেয়েটার যোগ্যতা আছে? আছে। মিফতার বিহেভিয়ারে আমরা সব বুঝে গেছি। আরও শুধু একটু শর্ট, অন্য সব দিক দিয়ে ওর উচ্চতা কোনো অংশে কম নয়। বাহ, ওর হয়ে অত কথা বলছো যে? ন্যায় অন্যায় বোধটা আমাকে খুব নাড়া দেয়। কোনো অন্যায় কথা বললে আমি চুপ থাকতে পারি না। আর তুমি বারবার শর্ট শর্ট করছো কেন? আমি যাকে ভালোবাসি তার সাথে আমার ফেসবুকে পরিচয়। তার হাইট আমি জানতাম না। আমি ওকে সত্যি ভালোবাসি। যখন দেখা হলো তখন দেখি ও আমার থেকে অনেক শর্ট। তাই বলে কি আমি ওকে ছেড়ে দিব? আমার ফ্যামিলি না চাইলেও আমি ওকে বিয়ে করব। আর মিফতা এখন তন্ময়ের বিয়ে করা বউ। নিজে ভালোবাসো বলে ছাড়তে পারবা না। আর আমাদের এত বছর এই রিলেশন, আমিও তো তন্ময়কে ভালোবাসি, আর ও আমাকে ধোকা দিল। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখানে আর থাকতে পারছি না। ভাবলাম তন্ময়কে নিয়ে চলে যাব, কিন্তু তন্ময় রেগে বলল, ভালোবাসার মানুষকে এভাবে অপমান করা যায়? অনেক অপমান করেছো আমাকে। আসলে তুমি ভালোবাসা মানেই বোঝো না। আমার আম্মু ঠিকই বলেছেন, তোমাকে বিয়ে করলে আমি 1 মাসের বেশি ভালো থাকতে পারতাম না। কিভাবে এতদিন ধরে রিলেশন চলেছিল কে জানে। নিমি হুয়াঙ্কার দিয়ে উঠেছে। পরিস্থিতি সামলানো যাচ্ছে না। সবাই আমাদের চারপাশে এসে দাঁড়িয়েছে। অনেক চেষ্টা করেও তন্ময়কে সরাতে পারছি না। ওরা তর্ক করেই যাচ্ছে। তাসিন ভাইয়া অনেক থামানোর চেষ্টা করেছে, কিন্তু পারছে না। এক পর্যায়ে মিমি তন্ময়ের কলার ধরে টেনে হুমকি দিল। আমি তো আর নিজেকে সামলাতে পারলাম না। মিমির সামনে দাঁড়িয়ে বললাম, শুধু লম্বাই হয়েছ, বিবেক বুদ্ধি এখনো হাঁটুর উপরে ওঠেনি। কোন পরিবেশে কার সাথে কীরকম কথা বলা উচিত সেটাও শিখোনি। এত লম্বা হয়ে কী লাভ তোমার? নিজের উচ্চতা কোথায় প্রমাণ করে দিলে আজ? পার্টিটাই নষ্ট করে দিলে। সবাই নিশ্চুপ হয়ে গেছে আমার কথায়। রাগের মাথায় কি যে বললাম। আর এখানে থাকা যাবে না। তন্ময়কে নিয়ে বাইরে বেরিয়ে আসলাম। আমার খুব মন খারাপ, রাগও হচ্ছে প্রচুর। এইরকম পরিস্থিতিতে জীবনে প্রথমবার পড়লাম। আমার উচ্চতার জন্য কখনো কোথাও অপমানিত হতে হয়নি। আজ বিয়ে করে এভাবে অপমানিত হলাম। আমার কী অপরাধ ছিল? তন্ময়ের পাশে দাঁড়িয়ে থাকতেও আর ইচ্ছে করছে না। তন্ময় বলল, থ্যাঙ্কস মিফতা, তুমি ব্যাপারটা শেষ করে না দিলে হয়তো আরও খারাপ হতো। আমি খুব রাগী, জানোই তো। এত বেশি রেগে গেছিলাম, আর একটু হলে হয়তো ওকে থাপ্পড় মেরে দিতাম। আমি চুপ করে আছি। তন্ময়ের কথা শুনতে ইচ্ছে করছে না। তন্ময় বলল, আমি তো ভেবেছিলাম তুমি পাবলিক প্লেসে কথাই বলতে পারবা না, কিন্তু তুমি তো দেখছি যোগ্য জবাব দিতে পারো। আমার রাগ বেড়ে যাচ্ছে নিজের উপর, তন্ময়ের উপর, আর আমার পরিবারের উপর। আমার কাউকে চাই না। আমি আমার অবস্থাতেই ভালো ছিলাম। হঠাৎ বিয়েটা দিয়ে সব সময় অপমানিত হচ্ছি। তন্ময় আমার হাত ধরে বলল, আমার মিষ্টি বউ। আমি ওর হাত ছড়িয়ে দিয়ে বললাম, আমি আমার মতোই থাকতে চাই। আপনার তো আমাকে নিয়ে অনেক অসুবিধা হয়। এখন থেকে আর হবে না। ও বলল, কি বলছে এসব? বলেছিলেন মা বাবা চলে যাওয়ার পর আর আমার মুখ দেখতে চান না, আর দেখতেও হবে না বলে হাঁটা শুরু করলাম। তন্ময় ছুটে এসে অনেক কথাই বলল। ওকে বললাম নিজের বাসায় চলে যান, আমি একাই ভালো ছিলাম। তন্ময়কে রেখেই সিএনজিতে উঠে গেলাম। চোখ দুটো আর বাদ মানছে না। অবহেলা, অপমান, রাগ সব মিলিয়ে অনেক বড় আঘাত পেয়েছি। অজস্র চোখের পানি ব্যথাটা ভুলতে চাই। রাত 1টা। অনেক চেষ্টা করেও ঘুমাতে পারছি না। বারবার শুধু আজ দিনের ঘটনা মনে পড়ছে। আমার লাইফে সবচেয়ে খারাপ দিন ছিল আজ। তন্ময়ের প্রতি ভীষণ রাগ ছিল, তাই ওকে ছেড়ে চলে এসেছি। এখনও কোথায় আছে জানি না। বারবার ওর কথা মনে পড়ছে। এভাবে ছেড়ে আসা উচিত হয়নি। বিয়ের প্রথম দিকে ও আমাকে সহ্য করতে পারতো না। সে নিজে কাল আমার দুয়ারে এসে দাঁড়িয়েছে। আমার জন্য দামি ফোন কিনে নিয়ে এসেছে। বন্ধু বাসায় বেড়াতে নিয়ে গেছে। আর গতকাল রাতের মতো সুন্দর একটা রাত উপহার দিয়েছে। আমার প্রতি কিছুটা হলেও ভালোবাসা জন্মেছে। এসব ভাবতে ভাবতে মনটা ভালো হয়ে গেল। তন্ময়ের দেওয়া মোবাইলটা হাতে নিয়ে দেখতে লাগলাম। গ্যালারিতে ঢুকে দেখি ইচ্ছে না। রাতে ঘুমাতে পারলাম না। সকাল হতে না হতেই শ্বশুরবাড়ি চলে আসলাম। এখন ওকে বাসায় পাওয়া যাবে। এত সকালে নিশ্চয়ই ডিউটিতে যায়নি। কিন্তু বাসায় এসে দেখি মেইন দরজায় তালা বন্ধ। তার মানে তন্ময় বাসায় ছিল না। ও কোথায় থাকতে পারে সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই। মন খারাপ করে বাসায় চলে আসলাম। 3 দিন ধরে ওর কোনো খোঁজ নেই। প্রতি মুহূর্তে খুব মনে পড়ছে। 3 দিনকে খুব দীর্ঘ সময় মনে হচ্ছে। মা বাবা খুব ভরসা করে আমার উপর দায়িত্ব দিয়ে গেছেন। তারা যদি এই মুহূর্তে আমাকে কল করে তন্ময়ের কথা জিজ্ঞেস করে, আমি তাদের কি জবাব দেব? তন্ময় তো আমার কাছে এসেছিল,
আমি তো রাগ করে ওকে রেখে চলে এসেছি। বুক ফেটে কান্না আসছে, খুব রাগ হচ্ছে নিজের প্রতি। হঠাৎ ফোন বেজে উঠল, তাকিয়ে দেখে তন্ময় কল করেছে। রিসিভ করেই কেঁদে ফেললাম। তন্ময় শুধু বলল, মিফতা, ওর কণ্ঠ শুনেই স্বস্তি পেলাম। বললাম, কি হয়েছে আপনার? কোথায় হারিয়ে গেলেন? ও বলল, ভিডিও কল দেই প্লিজ। দিন। তন্ময় ভিডিও কল দিল। ওকে দেখে ভয় পেয়ে গেলাম। কি ভয়ঙ্কর দেখাচ্ছে। বুঝতে পারলাম হসপিটালে শুয়ে আছে। বিপদের আশঙ্কায় বুকটা কেঁপে উঠল আমার। তন্ময় বলল, সরি মিফতা। আমি কাঁদতে কাঁদতে বললাম, কি হয়েছে আপনার? অ্যাক্সিডেন্ট। ওকে দেখে আমার ভীষণ কষ্ট হতে লাগলো। তন্ময় বলল, এই কদিন আমি অসচেতন অবস্থায় ছিলাম, তোমাকে কল দেওয়ার মতো কেউ ছিল না। বললাম তো আমি অসচেতন অবস্থায় ছিলাম, হুঁশ ছিল না। কিভাবে এমন হলো? আপনার কি খুব কষ্ট হচ্ছে? এখন কেমন লাগছে? এত প্রশ্ন? তুমি আসো আমার কাছে, খুব কষ্ট হচ্ছে আমার। ফোনটা রেখে তন্ময়ের প্রিয় খাবার বানালাম। নিজের প্রতি খুব রাগ হচ্ছে। বাবা মা এখন এখানে নেই। তন্ময়ের আপন বলতে শুধু আমিই আছি। সেই আমিই ওর বিপদে পাশে নেই। তন্ময় আমাকে দেখে মানসিক শান্তি পেয়েছে বুঝতে পারছি, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে। খুব করুণ অবস্থা ওর। পায়ের উপর দিয়ে গাড়ির চাকা চলে গেছে। ওর কষ্টটা আমি অনুভব করতে পারছি। বুক ফেটে কান্না চলে আসছে। ও কথা বলতে পারছে, হাত নাড়াতে পারছে, কিন্তু উঠতে পারছে না। ওঠার শক্তি নেই। পা দুটোর কথা ভেবে ডুকরে কেঁদে উঠলাম। আমার বর, আমার সবচেয়ে আপনজন, আজ ওর এই অবস্থা আমি মেনে নিতে পারছি না। অনেক কষ্টে হালকা কিছু খেতে পারলো ও। আমাকে কাছে ডাকতেই ওর কাছে গিয়ে বসলাম। ও বলল, মিফতা, তোমার হাত ধরবো একটু? আমি তন্ময়ের হাত ধরলাম। তন্ময়ের মায়া ভরা মুখে তাকিয়ে আছি। বলল, এত ভেঙে পড়ো না, আমি ঠিক হয়ে যাব। আপনার পায়ের অবস্থা খুব খারাপ। আমি সেটা বুঝি মিফতা, কেঁদো না পাগলি। এই অ্যাক্সিডেন্টটার খুব দরকার ছিল। কি বলছেন এইসব? এটার প্রয়োজন ছিল। আমি বুঝতে পারছি আমার ভুলটা। তুমি একজন সুস্থ, পরিপূর্ণ, সুন্দর একটা মানুষ, কিন্তু আমি তোমায় ছোট করেছি অনেকবার। আমি তোমার তুলনায় একটু লম্বা বলে খুব ভাব নিতাম, কিন্তু আজ যদি আমার পা দুটো কেটে ফেলতো, কোথায় যেত আমার অহংকার? সারা জীবন হুইল চেয়ারে করে চলাফেরা করতে হতো, অন্যের উপর নির্ভর করে বাঁচতে হতো। আমি ওকে নিষেধ করে বললাম, এসব কি বলছেন? এভাবে বলবেন না প্লিজ, আমার কষ্ট হয়। তন্ময় বলল, আমাকে বলতে দাও মিফতা, স্বীকার করতে দাও। এই সময় আমি কাউকেই পাশে পেতাম না। আব্বু আম্মু অনেক দূরে, আমার কোনো ভাই বোন নেই। মিমি কখনোই এখানে এসে আমার সেবা করতো না। আজ বুঝি আমার একমাত্র আপনজন এখন তুমি। এটা বোঝার জন্য এই অ্যাক্সিডেন্টটা খুব দরকার ছিল। আমার পা যতদিন ঠিক হয়নি, আমি তোমার উপর নির্ভর করে থাকবো। আমি কাঁদতে কাঁদতে বললাম, সেদিন আমার ওরকম করা উচিত হয়নি। সরি, আমাকে মাফ করে দিন। ও বলল, করব, তবে শর্ত আছে। কি? কি বলুন? আমার একটা ইচ্ছে করছে, পূরণ করবা? বলুন। আমি 100টা বিয়ে করতে চাই। কি? 100টা বিয়ে? তবে সেটা শুধু একজনকেই। সেটা হচ্ছে আমার বিয়ে করা বউ। সে বিয়ের রাতে আমার কাছে ডিভোর্স চেয়েছিল, তাই আমি তাকে 100 বার বিয়ে করব। শুধু আমার বউ মিফতাকে 100 বার বিয়ে করব, আর হাজারো উপায় ভালোবাসবো। আমি হেসে বললাম, পাগল হয়েছেন নাকি? হলাম। কেন, করবা না আমায় বিয়ে? তাই বলে 100 বার? মুমূর্ষু রোগীটার ইচ্ছে পূর্ণ করবে না? আমি হেসে বললাম, আপনাকে কি 100 বার বিয়ে করার অনুমতি দিবে? কেন দিবে না? আমি তো আর 100 জন বিয়ে করতে যাচ্ছি না। আমি আমার বিয়ে করা একমাত্র বউকে বারবার বিয়ে করব। আর যদি কেউ ঝামেলা করে তাহলে তুমি কবুল বলবা, আমি কবুল বলবো, ব্যাস বিয়ে হয়ে গেল। তাই? আর যদি কেউ ঝামেলা না করে 100 বারই বিয়ে করব কাজী ডেকে। কাজে যদি না পড়ায়? তাহলে সারা দেশে ঘুরে ঘুরে বিভিন্ন কাজী অফিসে গিয়ে গিয়ে বিয়ে করব। পাগল হয়ে গেছেন আপনি। এত আপনি আপনি করবা না তো, আমার ঘুম পাচ্ছে, ঘুম পাড়িয়ে দাও। তন্ময়কে ঘুম পাড়িয়ে দিয়ে ডক্টরের সাথে কথা বললাম। ডক্টর বললেন অনেক সময় লাগবে সুস্থ হতে। ওর ওষুধ খাওয়ার নিয়ম, চলাফেরা সমস্ত কিছু বুঝে নিলাম ডক্টরের কাছ থেকে। ওকে খুব দ্রুত সুস্থ করে তুলতে হবে। মা বাবা হজ থেকে ফেরার আগেই ওকে হাঁটতে হবে। হসপিটাল থেকে বাসায় ফিরে নিয়মিত ওকে সেবা করতে লাগলাম। দুজন মিলে অনেক ভালো সময় কাটছিল। তন্ময় সেদিন বলল, অসুস্থ হয়ে বেশ ভালোই হয়েছে, বসে বসে বউয়ের ভালোবাসার স্বর্গে এসে গেছি। অনেক সময় লাগলো তন্ময় সুস্থ হয়ে উঠতে।
আজ তন্ময় মাটিতে পা ফেলতে পেরেছে। অনেক আনন্দ লাগছে। বাবা মাও হজ থেকে ফিরে এসেছে। তন্ময় এখন পুরোপুরি সুস্থ। খুব ধুমধাম করে আমাদের বিয়ের অনুষ্ঠান করা হলো। আজ আবারও বাসর সাজানো হয়েছে। আমি বউ সেজে বসে আছি। খুব খুশি খুশি লাগছে। তন্ময় এসে আমার পাশে বসলো। ওর চোখে দুষ্টুমি ভরা। আমি ওকে বললাম, বিয়ের প্রথম রাতে কি বলেছিলে মনে আছে? আমি নাকি তোমার শর্ট বউ, তোমার মহা অ্যালার্জি। তন্ময় আমার নাক টেনে বলল, এই মহা অ্যালার্জিটাই তো আমার জীবন। এই মিষ্টি বউটার জন্যই সবকিছু এত সুন্দরভাবে উপভোগ করতে পারছি। যাও হয়েছে, আর বলতে হবে না। কই যাব? আজও আলাদা ঘুমাতে যাব নাকি? আজ প্রাইম মিনিস্টার কল দিয়ে ডাকলেও আমি তোমাকে ছেড়ে যাচ্ছি না। আমি হেসে বললাম, এত প্রেম? আচ্ছা মিফতা, আমরা যদি 100 বার বিয়ে করি, আমাদের 100 বার বাসর হবে, আর আমাদের 100টা বাচ্চাও হবে, তাই না? আমি রেগে তাকালাম। তন্ময় শব্দ করে হাসতে লাগলো। মুগ্ধ হয়ে দেখছি ওর হাসিটা। এই ছেলেটাই আমার বর, আমার পৃথিবী। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর আরো এমন রোমান্টিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।